মামলায় এজলাসে নিয়ন্ত্রণ, সেই খবর শুরুতেই আপনাদের দেব নিউজরুম লাইভের। মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। গত শুক্রবার এজলাসে ভিড় এবং হট্টগোল হয়, তাতে শুনানি পণ্ড হয়ে যায়। এরপর আগামীকাল এজলাসে নিয়ন্ত্রণ থাকছে। কিভাবে নিয়ন্ত্রণ করা হবে জানবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজকে কলকাতা হাইকোর্টের প্রশাসনিক প্রধান হিসেবে রেজিস্ট্রার জেনারেল তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। যে বিজ্ঞপ্তিতে বুধবার 14 জানুয়ারি আইপ্যাক এবং একই সঙ্গে ইডির অভিযানে বাধা সংক্রান্ত যে মামলা রয়েছে শুনানিতে, বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে 5 নম্বর আদালত কক্ষে তার শুনানির যে প্রবেশ নিয়ে নিয়ন্ত্রণ রেখা বা নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণ রাখা হলো। মূলত মামলার সাথে যুক্ত সব পক্ষ তাদের আইনজীবী মারফত সেখানে উপস্থিত থাকতে পারবেন, শুনানি থাকতে পারবেন, অন্যথায় কেউ থাকতে পারবেন না। যদি কেউ সংযুক্ত হতে চান শুনানিতে, সেটা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হতে পারেন, সেটা আইনজীবীদের জন্য বা অন্যদের জন্য সেই বিজ্ঞপ্তি করে এমনটা জানানো হয়েছে। পাশাপাশি পুরো শুনানি পর্ব সরাসরি সম্প্রচার হবে এমনটাও কিন্তু জানানো হয়েছে বিজ্ঞপ্তি আকারে প্রশাসনের তরফে। অর্থাৎ কালকের শুনানি যাতে কোনোভাবেই আর পণ্ড না হয়, কোনো হট্টগোল যাতে না হয়, তাই শুনানির মধ্যে এমন নিয়ন্ত্রণ বা সীমারেখা টেনে দিল কলকাতা হাইকোর্ট প্রশাসন। তাই রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে এমন নোটিশ বা বিজ্ঞপ্তি। এই ঘটনাও সাম্প্রতিক সময় নজিরবিহীন বলছেন হাইকোর্টের প্রবীণ আইনজীবীরা। এজলাসে নিয়ন্ত্রণ, মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ছাড়া এজলাসে নয় আইপ্যাকে ইডি তল্লাশি মামলা সরাসরি সম্প্রচার আগামীকাল। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে। শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা, ভিড়ে ঠাসা এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে। তিনি জানিয়ে দেন, তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14 জানুয়ারি। এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি। ইডি চায় বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করুক সিবিআই। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক। সমস্ত নথি, ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক। ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে। পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের। রাজ্যের শাসক দলের দাবি, ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে। তাদের আবেদন, দলীয় নথি ফেরত দিক ইডি, এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক। এদিন সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি। মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন মেনে নেন বিচারপতি। সেই মতো ইডি এবং তৃণমূলের মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে। তখনই ভিড়ের চাপে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, সেটাও আবার এজলাসের ভিতরে, যার জেরে শেষমেশ শুনানি স্থগিত করে দেন বিচারপতি। আজকে যে অর্ডারটা পাস হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল অর্ডার। 14th ম্যাটার হিয়ারিং করবে, এটা জুডিশিয়াল অর্ডার। সেই জুডিশিয়াল অর্ডার চেঞ্জ করা যায় না, এটা তো সবাই জানে। কিন্তু তা সত্ত্বেও ইডি মনে করে যে গোটা ভারতবর্ষ কিনে নিয়েছে, ওরা যা ইচ্ছা তাই করবে। জুডিশিয়াল অর্ডার only can be changed if it is brought in the cause list, মানে ডেলি লিস্ট, on the day it is fixed, nothing more than that. এদিন ইডির হয়ে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরজ ত্রিবেদী। তিনি অভিযোগ করেন, দুপুর 1:30 নাগাদ তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। নিউজ 18 বাংলা। এসআইআর এ তপ্ত বঙ্গ রাজনীতি, একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটার তালিকায় ভিন রাজ্যের লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ। ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, যেরকম বিহারে ভোট দিতে গিয়েছিল না রেলে করে,
সেই রকম বাংলায় যাতে ঝাড়খণ্ড থেকে ভোট দিতে আসে, উড়িষ্যা থেকে ভোট দিতে আসে, বিহার থেকে ভোট দিতে আসে। সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে, ধরতে পারেনি কেউ। হরিয়ানা ধরতে পারেনি কেউ, বিহারে ধরতে পারেনি কেউ। আছে যেখানে বিবাহিত মহিলাদের টাইটেল চেঞ্জ হয়েছে বিয়ের পর, বা তাদের বাড়ির ঠিকানা বদল হয়েছে, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, এইসব ক্ষেত্রে যেটা মিসম্যাচ হয়েছে অফ ম্যাপিং, জেনুইন ভোটারদের নাম বাদ দিয়েছে। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। এসআইআরে গরম রাজনীতি। মঙ্গলবার একযোগে নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বস্তা ভর্তি ফর্ম নিয়ে নাম বাদের চক্রান্ত করছে বিজেপি। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এদিন রাজ্যের একাধিক প্রান্তে এসআইআরে নাম বাদের 7 নম্বর ফর্ম ঘিরে তুমুল গন্ডগোল বাধে। এসআইআরে নাম বাদ দিতে বা কারো নামে আপত্তি জানাতে ফর্ম 7 জমা করতে হয়। এদিন বাঁকুড়ার তালডাংরায় বিজেপির গাড়ি থেকে তৃণমূল কয়েকশো ফর্ম 7 উদ্ধার করে বলে দাবি। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় 7 নম্বর ফর্মের ফাইল নিয়ে এই আরোর কাছে বিজেপি নেতারা। মালদার হবিবপুরে নাম বাদ দেওয়ার 5,000 ফর্ম নিয়ে প্রশাসনিক ভবনে ধর্নায় বিজেপির জেলা পরিষদ সদস্যরা। একটা গাড়িতে করে কত কাগজ নিয়ে গেছে এখানে, এটা আমরা হাতে নাতে ধরেছি। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, শকুনির পাশা খেলা করে বাংলাকে জয় করা যাবে না। এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কিন্তু কোনো এসআইআর এ ছিল না, কোনো আইনে নেই। তারা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে আরো 1,33 লক্ষ থেকে 36 লক্ষ নামের তালিকা করেছেন, যে তালিকা আমাদের কারো কাছে নেই, কোনো পার্টিকে দেয়নি, নিজেরা বিজেপি পার্টি অফিসে ধরে রেখে দিয়েছে। যখন হিয়ারিং করছে তখন কিন্তু বিএলএ ঢুকতে দিচ্ছে না। বিএলএ 2 ঢোকার কথা ছিল, কিন্তু যেহেতু বিজেপির বিএলএ 2 নেই, সেই জন্য বিএলএ 2s আর নট অ্যালাউড, এবং দ্যাট মিনস এআই কে দিয়ে ডিলিটটা করানো হয়েছে বিজেপি পার্টি থেকে। এসআইআর এর পদ্ধতিগত ত্রুটি এবং সাধারণের হয়রানির অভিযোগে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে 5টি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষ চিঠিটি দেন সোমবার। এর পরের দিনই ফের এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চড়া সুর। আগে 54 লক্ষ ভোটারের নাম আগেই ডিলিট করে দিয়েছে। ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে। নিউজ 18 বাংলা। এসআইআর এর শুনানি চলছে, হয়রানিও চলছে, আবারও শুনানিতে ডাক শতায়ুকে। কোথাও আবার বিএলওই পেলেন শুনানির নোটিশ। হয়রানির অভিযোগে একাধিক জেলায় বিক্ষোভ। মুর্শিদাবাদের বড়োয়া, এখানকার বাসিন্দা হারু শেখ। তার পরিবারের দাবি, বৃদ্ধের বয়স 104, তাকেও মঙ্গলবার শুনানিতে রাখা হয়। এনআরসির কাগজ ভুল ছিল, তাই সংশোধন করতে এসেছি। কত বয়স কত? 104 বছর। 104। কিন্তু আপনার বাড়িতে লোক যায়নি? বাড়িতে লোক যায়নি। কেন? লোক যায়নি বলে তো হয়রানি করে আসা এখানে। লোক গেলিকে হয়রানি করে, এই মুরব্বী লোক কিভাবে আসবি? এই তো টোটো করে নিয়ে আসি, ও তো উঠি লইতে পারছি না, চলতে পারছি না। তুলাই দিন নামাইতে হয়েছি, নামাইতে হয়েছি, উঠাইতে হয়েছি, এভাবে কষ্ট করে নিয়ে আসতে হয়েছে। শরীর ভালো না, হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টোটো চেপে এসআইআর শুনানিতে বছর 75-এর মনোয়ারা বিবি। কয়েক মাস আগে স্ট্রোকে আক্রান্ত, ঠিকমতো হাঁটতে পারেন না। আলিপুরদুয়ার শহরের বাসিন্দা 85 বছরের দীপক রায়। মঙ্গলবার তাকে যেতে হয় শুনানিতে।
উনি তো একা চলতে ফিরতে পারেন না, ওনার হাই প্রেশার, শরীরও মানে ব্যথা আছে, হাঁটতে অসুবিধা হয়। দেখার তো কেউ নাই, এই তো আমরা আর কি দৌড়াদৌড়ি করতেছি। এই হেয়ারিং এর জন্য এত দূর আসতে হলো, বাড়িতে হলে খুব ভালো হতো। কতক্ষণ লাইনে দাঁড়ানো আছে? তো 10টা, এখন কত বাজে? 3-4 ঘন্টা। 4 ঘন্টা। অসুস্থ হয়ে পড়েছেন? হ্যাঁ। কিরকম লাগছে? ভালো লাগছে না। ভালো লাগছে না? আপনি মতুয়া? হ্যাঁ। আমি 99 সাল থেকেই ডিওর কাজ করি। তারপর পরবর্তীতে যখন বিএলও করে, বিএলও নিয়োগ করে যখন নির্বাচন কমিশন, তখন থেকে আমি প্রথম বিএলও। আর আমার বিএলও বাদ যায়নি, বিএলও কাজ করেই যাই। এবার আমার নামে নোটিশ এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটি এখানকার সোদপুর হাই স্কুলে চলছে এসআইআর শুনানি। মঙ্গলবার সেখানে শুনানিতে গিয়ে কেঁদে ফেললেন এক মহিলা। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েন। আমাকে হিয়ারিং এ ডেকেছে। আমার তো 2002 সালে আমার ভোট দেওয়া আছে, তাও আমাকে ডেকেছে। 50 বছর থেকে এই কলোনি দখল করে কলোনিতে, এখন যদি নাম বাদ চলে যায়, বাদ চলে যাক, ওতে আমার কোনো ভয় নাই। আমাদের বলা হচ্ছে যে এটা যদি না যাওয়া হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এটা এক ধরনের থ্রেট, সেই ভয়তে আমাকে আসতে হচ্ছে। এইসব নানা টেনশন আমাদের উপর দিয়ে যাচ্ছে। মনে হয় আমরা বাইরে থেকে এসেছি। আমার তো এখানেই জন্ম, এখানেই আমার 7 পুরুষ এখানে। কাছেই পঞ্চায়েত অফিস, কিন্তু সেখানে শুনানি হচ্ছে না। স্থানীয়দের দাবি ডাকা হয়েছে 30 কিলোমিটার দূরে বিডিও অফিসে। এর প্রতিবাদে বর্ধমানের দেওয়ানদিঘিতে রাস্তায় নেমে বিক্ষোভ। আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হয়। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস। হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয়, তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। পূর্ব বর্ধমানের ভাতার স্থানীয়দের দাবি, এই ব্লকে এসআইআর শুনানির ডাক পেয়েছেন প্রায় 26,000। তাদের অনেকেই বাইরে থাকেন, অনেকে থাকেন শুনানি কেন্দ্র থেকে কয়েক কিলোমিটার দূরে। হয়রানির অভিযোগ তুলেও এদিন প্রতিবাদে রাস্তায় নামেন অনেকে। আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আধার কার্ড নির্বাচন কমিশন এতদিন ধরে নেব না বলছিল, যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তাদের সেই আধার কার্ডের মাধ্যমে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা হবে। যারা বাইরে আছেন তাদের পরিবারের কোনো ব্যক্তি এসে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তাদের সকল ডকুমেন্টস ভেরিফাইড করাতে পারবেন। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানির নোটিশ এবার টুটু বসুকে। তার দুই ছেলের বউ, নাতি সহ বসু পরিবারের 6 জনকে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন। মোহনবাগান ভারতের জাতীয় ক্লাব, সেইখানে দাঁড়িয়ে মোহনবাগান সচিব তাকে ডাকা মানে এটা শুধুমাত্র মোহনবাগানই বা ফুটবল প্রেমীদের নয়, গোটা ভারতবর্ষের আবেগে আঘাত হানা। স্বপন সাধন বসু টুটু বসু নামেই বেশি পরিচিত। মোহনবাগানের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সচিব, রাজ্যসভার প্রাক্তন সাংসদ। সোমবার তাকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়। বসু পরিবারের দাবি, 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম পাওয়া যাচ্ছে না, তাই 19 জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে শুনানিতে যেতে বলা হয়েছে। আমাদের বলে দিয়েছিল ঠিক আছে, নাম উঠে গেছে, তারপরে বলছে না ওই 2002 থেকে আমরা করতে পারছি। সেটাই তো মানে এটা ইজ আ কমপ্লিট হেনস্থা। টুটুদা হচ্ছে মোহনবাগান, মোহনবাগান মানে টুটুদা। খুবই অবাক, মোহনবাগান ভারতবর্ষের প্রাচীন ক্লাব, সেই ক্লাবের সভাপতিকে ডাকা, এটা সত্যি অবাক লাগছে। জানি না কোথাও ভুল হচ্ছে কিনা, এইসব বিষয় নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত। 1991 থেকে 1995 সাল পর্যন্ত মোহনবাগানের সচিব ছিলেন টুটু বসু। 1995 থেকে 2018 পর্যন্ত ছিলেন সভাপতি। 2020 সালে ফের সভাপতি হন, ছিলেন 2025 পর্যন্ত। 2025 থেকে মোহনবাগানের সচিব পদে তার ছেলে সৃঞ্জয় বসু, তাকেও নোটিশ দেওয়া হয়েছে।
টুটু বসুর ছেলে, ছেলের বউ, নাতি সহ 5 জনকে শুনানিতে ডেকেছে কমিশন। আজকে ভারতবর্ষের নাগরিক কিনা আমি, আমার ভোট অধিকার আছে কিনা সেটার জন্য এত বছর পরে গিয়ে প্রমাণ দিতে হবে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। এইভাবে হেনস্থা করাটা তো উচিত নয়। আমার চিরকাল 2002 আগে লামাটিনিয়ারে ভোট দিয়েছি, বলছে হাতে লেখা তখনকার লিস্ট নাকি নেই নাম। তখনই মনে হয় যে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটা কি, মানুষকে ভোট দিতে আসা না মানুষকে বাদ দিয়ে দেওয়া। এর আগে বেশ কয়েকজন ক্রীড়াবিদকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। সেই তালিকায় ক্রিকেটার মোহাম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা, ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার কম্পটন দত্তর নাম রয়েছে। এ নিয়ে সোমবার ভবানীপুর ক্লাবের সামনে প্রতিবাদ জানান ক্রীড়াবিদরা। এবার মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসু সহ তার পরিবারের 5 জনকে এসআইআর শুনানির নোটিশ। বেছে বেছে কিছু বিশিষ্ট লোকদের ডেকে আনা, মানে এটা অপমান করা ছাড়া আর কোনো কিছু না। আমার প্রশ্ন হচ্ছে, কালকে যদি মহারাষ্ট্রে এসআইআর হবে, সচিন তেন্ডুলকরকেও কি ডেকে পাঠানো হবে যে আপনি প্রমাণ করুন আপনি ভারতীয়? নাকি গুজরাট হলে নরেন্দ্র মোদীকে নিজে ডেকে পাঠানো হবে যে উনি প্রমাণ করবেন উনি ভারতীয়? এটা হাস্যকর জিনিস একটা হচ্ছে। আমাদের খুবই খারাপ লেগেছে, মানে এটা একটা অপমান ছাড়া আর কোনো কিছু নয়। নিউজ 18 বাংলা। কোচবিহারে জীবিত মৃত তরজা, কমিশনে মৃত 10 জন তৃণমূলের মঞ্চে জীবিত। মৌলিক অধিকারে আঘাতের অভিযোগে নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেকের। দেখতে পাচ্ছেন সবাইকে, কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কোচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এসআইআর এর নামে তামাশা, ফের শ্রমিকের নিশানায় কমিশন। 6 ও 7 নম্বর ফর্ম নিয়ে কমিশনের ভূমিকায় ক্ষোভ। জ্ঞানেশ কুমারকে এসআইআর সরেজমিনে রাজ্যে আসার দাবি বিজেপি রাজ্য সভাপতি। আমাদের কর্মীরা বিএলএ2 এর কাজ করছে, তারা বুথে কাজ করছে, তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না? কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? একজন বিএলএ প্রতিদিন 30টা করে অবজেকশন নিতে ন্যূনতম বাধ্য তিনি, ন্যূনতম 30। এটা আইন, এটা চলতে পারে না। যদি বিএলওরা এই কথা বলেন তো স্বাভাবিকভাবেই আমরা এখানে ইসিআর কাছে আমাদের কমপ্লেইন জানাবো। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নাম। 2021-এর বিধানসভা, 2024-এর লোকসভা, কেন্দ্রীয় বাহিনীর তরজা ছিল। আইন শৃঙ্খলায় নজরদারি এবং বুথের বাইরে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, এমনটাই দাবি। দু 2021-এর বিধানসভা নির্বাচন হোক বা 2024-এর লোকসভা ভোট, প্রতিটি ভোটের আগে রাজ্যে আরও বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সুর চড়াতে দেখা যায় বিজেপিকে। 26-এর ভোটের আগে তো একেবারে আদালতেই চলে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার আবেদন, পশ্চিমবঙ্গে যে 83,000 বুথ রয়েছে তার প্রতিটির 100% নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ভোটের আগে বুথগুলি নিরাপত্তা নিয়ে সমীক্ষা করতে হবে, সেই সমীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শ্রমিকের দাবি, এতদিন বুথ নিয়ে সমীক্ষা করত ম্যাকিনটোশ বার্ন, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় 6 মাস ধরে তাদের সেই কাজ বন্ধ। অন্য কোনো সংস্থাকে রাজ্য সরকার সমীক্ষার দায়িত্ব দেয়নি। যেহেতু ভোট ঘোষণা হয়নি তাই বুথ নিয়ে মাথা ঘামানোর এখতিয়ার নেই নির্বাচন কমিশনের। এ বিষয়ে হস্তক্ষেপ করুক কলকাতা হাইকোর্ট, অন্য কোনো সংস্থাকে সমীক্ষার দায়িত্ব দিক।
নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে, সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। প্রতিবার ভোট এলেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের রব ওঠে। কখনো দাবি ওঠে ভোটের সময় আরো বেশি বাহিনী চাই, কখনো আবার দাবি ওঠে ভোটের আগেই বাহিনী চাই। পশ্চিমবঙ্গে 2021-এর বিধানসভা ভোটে 1100 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, সংখ্যায় 1 লক্ষেরও বেশি। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল 1094 কোম্পানি, এক্ষেত্রেও 1 লক্ষের বেশি। বুথের ভেতরে নজরদারির জন্য ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও ছিল। 21-এর বিধানসভা ভোটে 100%-এর কিছু কম বুথে ওয়েবকাস্টিং ছিল। 24-এর লোকসভা ভোটে 100% বুথেই ছিল ওয়েবকাস্টিং। গত লোকসভা ভোটে প্রতিটি বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, 200 মিটার দূরে রাখা হয়েছিল রাজ্যের পুলিশকে। এরপরেও ভোটের 22 গজে সফল হতে পারেনি বিজেপি। 26-এ আবার বিধানসভা ভোট, এবার বুথের ভেতরেও কেন্দ্র বাহিনী চান দিলীপ ঘোষ। বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। কেউ বলছেন বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনী চাই, কেউ বলছেন এখনই বাহিনী নিয়োগ করা হোক। গণতন্ত্রকে হত্যাকারী প্রয়াস ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। প্রয়োজনে যদি এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়, এখন থেকে কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। ভোটের ময়দানে চড়া সুর, এবার আবেদন হাইকোর্টে। ভোটে এর প্রভাব কতটা পড়বে? মাস্টারমশাই ফোন করেছেন, আপনি ঠিক বলেছেন, বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স রাখুন, ভোট দেবে পশ্চিমবাংলার যারা ভোটার তারা। তারপরে যদি জিতে আসে টিএমসি তাহলে মানবো, হ্যাঁ, মানুষের জাজমেন্ট। নিউজ 18 বাংলা। গঙ্গাসাগর মেলায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, এক্সপোস্টে সরব মুখ্যমন্ত্রী, আর এই নিয়ে জোর চর্চা। পোস্টার যুদ্ধ সরগরম গঙ্গাসাগরে। গঙ্গাসাগর প্রতি বছর পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট। 5ই জানুয়ারি গঙ্গাসাগর সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। বুধবার মকর সংক্রান্তি, তার আগে গঙ্গাসাগর নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। এক্সপোস্টে লিখেছেন, গঙ্গাসাগর যাতায়াতের জন্য মুড়িগঙ্গা নদীর উপর রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় গঙ্গাসাগর সেতু তৈরি করছে। প্রায় 5 কিলোমিটার লম্বা 4 লেনের এই অত্যাধুনিক ব্রিজটি বানাতে যে 1700 কোটি টাকা খরচ হবে তা আমরাই দিচ্ছি। গত 5ই জানুয়ারি এই সেতু শিলান্যাস করে এসেছি। এটি তৈরি হয়ে গেলে তীর্থযাত্রীরা সরাসরি সড়ক পথে খুব কম সময়ে গঙ্গাসাগর পৌঁছতে পারবে। সাগরদ্বীপের স্থানীয় মানুষের জন্য এই সেতু হবে আশীর্বাদ স্বরূপ। এলাকার পর্যটন শিল্প বিপুলভাবে উপকৃত হবে। প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজে এই সেতুটি লাইফলাইন হিসেবে কাজ করবে। আশা রাখি এই গুরুত্বপূর্ণ মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগের একদিন অবসান ঘটবে। যদি জাতীয় মেলা করতে হয় তাহলে তো জাতীয়ভাবে করতে হবে, জাতীয় সরকারকে আপনাকে ইনভলভ করতে হবে। জাতীয় সরকার কোথায়? প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করুন, কেন্দ্র সরকারের সাথে আলোচনা করুন, কিভাবে জাতীয় মেলা করা যায়, তার জন্য কি করতে হবে। আমরা তো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া আছি। কই আমাদের কাছে তো কোনো আলোচনার জন্য কোনো প্রস্তাব আসে না রাজ্য সরকারের তরফ থেকে। বারবার যুগে যুগে দাবি উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রবলভাবে সরব। তো কেন্দ্রীয় সরকার কি বাচ্চা ছেলে নাকি? কই সুকান্ত বাবুর দল কেন্দ্রীয় সরকার তো 1 নয়া পয়সা দিল না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1700 কোটি টাকা খরচা রাজকোষ থেকে করতে হচ্ছে, যেটা শিলান্যাস। কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে কোনো স্বীকৃতি দিতে চায় না। গঙ্গাসাগর জমজমাট, মেলায় সরগরম, রাজনীতিতে গরম। পোস্টার হোর্ডিংয়ে 6 লাভ, কোথাও বিজেপি, কোথাও তৃণমূলের। গোটা রাস্তা জুড়ে শুধু আমি
দুজন ব্যক্তির মুখ দেখতে পেলাম, একজন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একজন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারো মুখ পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না, দুটো মুখ দেখা যাচ্ছে। আর আমাদের কর্মীরা যখন বলে যে আমরা একটা গেট করবো স্যার, ডিএম বলে না আমি পারমিশন দিতে পারবো না। ভাবুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি গেট করতে পারে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে আমি কেন গেট করতে পারবো না? প্রত্যেকবার গেটের জন্য যোগাযোগ করি, কোনোবার দেওয়া হয় না। এবার ঠিক করেছি আমরা কোর্টে যাবো। যা ইচ্ছা করুক, এত বড় বড় কথা বলছেন সুকান্ত মজুমদার, যান দিল্লিতে বলুন গিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করেছে জাতীয় মেলা স্ট্যাটাস দিতে হবে। কুম্ভ মেলা জাতীয় মেলা হলে গঙ্গাসাগর মেলা জাতীয় মেলা নয় কেন? সুকান্ত মজুমদারের যদি বাংলার প্রতি, গঙ্গাসাগরের প্রতি, সাগর মেলার প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দরদ থাকে, তাহলে তো কেন্দ্রের কাছ থেকে আগে এইটা আদায় করে আনবেন, পোস্টারে রাজনীতি করবেন কেন? নিউজ 18 বাংলা। মিশন 26 শনিবার মালদায় প্রধানমন্ত্রীর সভা, রবিবার হুগলি সিঙ্গুরে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নমো। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है, ये मेरा दृढ़ विश्वास है। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। এবার তিনি সভা করবেন হুগলির সিঙ্গুরে। গত কয়েকটি ভোটে একাধিকবার হুগলিতে সভা করেছেন নরেন্দ্র মোদী, কখনো শ্রীরামপুরে, কখনো আরামবাগে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অনেকেরই ধারণা এই সিঙ্গুরের মঞ্চ থেকেই তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে বোঝানোর চেষ্টা করবেন বিজেপি জিতলে বাংলায় লোক নিয়ে আসবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে। आप यहाँ 2026 में भाजपा सरकार बनाइए, हम बंगाल को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपनों का बंगाल बनाएंगे। बंद पड़े कारखाने फिर से खुलेंगे, नया निवेश और नए कारखाने लगेंगे, इंडस्ट्रियल हब बनेगा। ये भाजपा का संकल्प है। विकसित बांग्ला, मोदीर गारंटी। তৃণমূল কখনোই শিল্পের বিরোধিতা করেনি। গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের উর্বরা 3 ফসলি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলনটা ছিল। এবং সেদিনকে যে আমাদের লড়াই সঠিক ছিল, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রমাণ করেছিল তার ঐতিহাসিক রায় দিয়ে। তারপরে যখন টাটার ফ্যাক্টরি গুজরাটের সানন্দে চলে গেল, মাথায় রাখতে হবে সানন্দে কিন্তু ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। বরং উল্টে টাটা মোটরসের বর্তমান যিনি এমডি, তিনি এই কদিন আগে বামেরা যেদিনকে ধর্মঘট দেখেছিল, সেই ধর্মঘটের দিনই নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিট করতে। নরেন্দ্র মোদী আসছেন পলিটিক্যাল ডিভিডেন্ড পুরোতে। 18 জানুয়ারি সিঙ্গুরের মঞ্চ থেকে একাধিক ট্রেনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে দিল্লি আনন্দ বিহার পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা বেনারস অমৃত ভারত, সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত, জয়রামবাটি মায়াপুর লোকাল ট্রেন। ভোটের বাংলায় এতগুলো ট্রেন উদ্বোধনও তাৎপর্যপূর্ণ। নিউজ 18 বাংলা।